বঙ্গবন্ধু ছবি নামাইছে পাগলা। আচ্ছা বলেন, আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই, গণভোট আপনি কেন করবেন? সংস্কারের যেটা জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন করতে হয় তাহলে গণভোট দরকার, এবং সেটি নিয়েই হচ্ছে এখন আলোচনা যে আসলে গণভোট হবে কিনা এবং সংস্কারগুলো কি গণভোট সারা বাস্তবায়ন করা যাবে কিনা। জি, অবস্থাটা কি আছে জানেন? এই সরকারটা মানে আসলে হলো, আপনি জুলাই ঘোষণা কথা খেয়াল করেন, এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস একটা ঘোষণা পড়লেন না? জি, ঘোষণা যদি পারেন আরেকবার পড়েন, দেখেন শুরুতেই বলা হয়েছে এই সরকারটা কিন্তু একটা সাংবিধানিক সরকার। উনি নিজেই বলেছেন, নিজেই ঘোষণা করেছেন যে এটা একটা সাংবিধানিক সরকার, মানে সংবিধানের আলোকে সরকার গঠন করা হয়েছে, এবং এটা যে সাংবিধানিক এই মর্মে ওনারা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা মতামত নিয়েছেন। এটা সাংবিধানিক সরকার। যদি এটা সাংবিধানিক সরকার হয় তো সেখানে যা কিছু ঘটবে, যা কিছু আপনি ঘটান না কেন ভাই, জুলাই সনদ বলেন, সংবিধানে যদি একটা লাইনও আপনি চেঞ্জ করতে চান সেটা সংসদের মাধ্যমে করতে হবে। কথা ভাই পরিষ্কার। ওই আগানে বাগানে গান গেয়ে কোনো লাভ নাই। আপনার গায়ের জোর আছে, আপনি চিল্লাইতেছেন, মেরে ফেলামো, ভেঙে ফেলামো, অমুক করবো, তমুক বলতেছেন, অনেক কিছু হতে দেবো না। হ্যাঁ, আপনি বলতে থাকেন, এগুলো হলো রাজপথের বক্তব্য। কিন্তু আপনার সরকার প্রধান নিজেই বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার। তাহলে আপনার সাংবিধানিক সরকার মানে কি? যে সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে, তো সেই সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের প্রধান কাজটা কি? সংবিধান অনুযায়ী চলা। সিইসি কে জিজ্ঞাসা করছে না যে পিআর পদ্ধতিতে ভোট? সিইসি কি জবাব দিচ্ছে? যে বর্তমানে পিআর পদ্ধতির কোনো অপশন আমার কাছে নাই। কারণ উনি তো কথা বলবেন কাগজ দেখে, কাগজপত্রে। আপনার মুখের চেহারা কি এটা দিয়ে আলাপ করবেন না, আপনার মাসুল কত শক্তিশালী এটা দিয়ে কথা বলবেন না, কথা বলবেন হলো কাগজ দেখে। তো উনি কি দিকে চলবেন? সংবিধানে কি পিআর পদ্ধতি কোনো অপশন আপাতত আছে? নেই তো। পিআর পদ্ধতি ভালো কি মন্দ এটা আপনি সারাদিন আলোচনা করেন, কোনো সমস্যা নাই, আলোচনা চলতেই পারে, আলোচনা হওয়া উচিত। আলোচনা মানুষের মগজ শার্প হবে, অসুবিধা নাই কোনো। কিন্তু যখন আপনি কাজটা করবেন, কাজটা করতে হবে সংবিধান অনুযায়ী। এনসিপি যে চাচ্ছে, তাদের চাওয়ার যুক্তি আছে। তারা তো বলতে চাচ্ছে আমি একটা রাষ্ট্র সংস্কার করতে চাই। তো রাষ্ট্র সংস্কারটা আপনি কেমনি করে করবেন? এই পদ্ধতিগুলো আপনি কেমনি করে চেঞ্জ করবেন? তাহলে আপনি ইলেকশন করে জিতে আসেন, আপনি জনগণকে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে পাঠান, আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা দেশের সংস্কার করে ফেলবো। আপনারা এই এজেন্ডা নিয়ে মানে নামেন না কেন? মানে নামেন। ক্ষমতায় আসবে এক্স দল অথবা ওয়াই দল, ধরলাম আমি, তো তারা কিভাবে চালাবে এটাকে আপনি বলে দিবেন? আপনি কে বলেন? আপনি কে? সেটা বলবে হলো জনগণ। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে। এখন আপনি বলবেন জনগণ তো বিএনপিকে নির্বাচিত, ধরা যাক কথার কথা, জনগণ তো বিএনপিকে নির্বাচিত করবে, এটা বিএনপির দোষ? এটা কি বিএনপির অপরাধ যে আমারে কেন নির্বাচিত করলো? জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন করছে, সে কি করবে? এখন বলবেন জনগণ তো কিছু বুঝে না। না বুঝলে কি হবে ভাই? ওই অবুঝ লোকটাই তো কাজটা করবে, অবুঝ লোকটাই তো তার মতো করে সিদ্ধান্ত নিবে। ধরেন একটা রিক্সাওয়ালার কি কি খাওয়া উচিত, আমি রিক্সাওয়ালার মাঝে মাঝে রিক্সায় উঠি, ওটা নিয়ে বললি ভাই আপনি সিগারেট খান, দিনে কটা সিগারেট, অনেক জ্ঞানী আলাপ করি। উনি হ্যাঁ যেহেতু আমি তার উপরে উঠছি সে তো কিছু বলতে পারে না, সে সিগারেট হয়তো বলে হ্যাঁ সিগারেট খাওয়া খারাপ, খায়েন টায়েন না। আমি নামার পরে সে আরেকটা ধরায়, কারণ তার তো এই অভ্যাস, সে তার মতো করে চলবে, সে আমার মতো করে চলবে না। কাজেই তার একটা ভুল হইতে পারে, বাট ওইটাই গণতন্ত্র। গণতন্ত্রের বিউটি হলো এইটা যে সবাই জ্ঞানী হবে না, ওই মূর্খ অর্ধশিক্ষিত শিক্ষিত সবাই মিলা যেটা করবে ওইটাই গণতন্ত্র। কাজেই আপনি এখানে গণভোট আসছে কোথেকে? জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের যে আলোচনা চলছে সেই আলোচনায় গণভোট প্রসঙ্গটা এসেছে যে আসলে বাস্তবায়নটা কোন পথে করবে, নির্বাচনের আগে কি বাস্তবায়নের সুযোগ আছে কিনা? নাই, কোনো সুযোগ নাই, এসব তো আলাপ করে কোনো লাভ নাই। শুনেন ভাই, ঐকমত্য কমিশন জিনিসটা কি বলেন তো আপনি? যে লোকগুলো আছে এই লোকগুলো আন্দোলনে ছিল ডক্টর আলী রিয়াজ আন্দোলনের সময় কোথায় ছিল? আমেরিকায় ছিল। মনির হায়দার কো ছিল? আমেরিকায় ছিল। তারা এসে গণতন্ত্রের আন্দোলনের কি চেতনা, আন্দোলনের মানুষের কি প্রত্যাশা, এটা ওরা বুঝে, আমরা বুঝি না।
ওরা এসে আমরা বুঝাবো, বলবো তুমি এরকম করে করো, আর পলিটিক্যাল পার্টিগুলো যে সুরকে যাবো। আপনি বলতে পারেন বিএনপি যায় কেন? যায় এই কারণে যে তারা কোনো আওলা ঝগড়া চায় না, ঝগড়াঝাটি চায় না, যাচ্ছে আলাপ করতেছে, কিছু কিছু ভালো কথা তো উঠতেছে, উঠুক, সবাই মিলে আলাপ করলে কিছু কিছু কথা তো আসবেই। কিন্তু এটা আপনি কেমনি করে নির্বাচনের আগে কেমনি করে আপনি বাস্তবায়ন করবেন, এটা তো আমার বুঝে আসে না ভাই। একটা মানে আপনার সবাই মিলে একটা ঐক্যমত্য হতে পারে, কিন্তু ঐক্যমত্য হওয়া আর আইন হতে এক জিনিসটা। বিএনপি বললো এটা আমরা রাজি, অমুক বলে আমি রাজি, আমি পাবলিক, আমি বললাম আমি রাজি না, আপনি কি করবেন? আমি তো পাবলিক, হারুন ভাই এমপি ছিলেন, সো হোয়াট, ওনার এক ভোট আমার এক ভোট, তারেক রহমান বিএনপি প্রধান, হয়তো আগামীতে প্রাইম মিনিস্টার হবে, ওনার এক ভোট আমারও এক ভোট। তো উনি বললে হবে কেন? উনি বললে তখনই হবে যখন ওনাকে জনগণ দায়িত্বটা দিবে। জনগণ দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত হবে না। তো জনগণ দায়িত্ব দিছে কাউকে? আলী রিয়াজকে কি জনগণ নিয়োগ করছে এখানে? আলাপ করে কোনো লাভ আছে? আলাপ সালাপ করে চা বিস্কুট খায়, আসছে বিদেশ থেকে কিছু কাজ কাম করবো, কিছু তবে একসময় চলে যাবো, এইগুলি সময় ক্ষেপণ। আমরা এখন দেখছি যে পিআর এর দাবিতে মাঠে আছে রাজনৈতিক দলগুলো। যেই বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোতে তারা চায় যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যদি কিছু হয় সেটা তারা পুরোপুরিটা চায়। আরেকটা হচ্ছে তাদের অবিশ্বাস যে যদি বিএনপি ক্ষমতায় আসে হয়তো বাস্তবায়ন করবে না। এই ধরনের বক্তব্য থেকে তারা এরকম বলছে। এটা সমাধান কোন দিকে যাবে? তাহলে এরা যদি নির্বাচনে না যায় তাহলে তো আরো জটিল হলো। পিআর এর দাবিতে পিআর না মানলে পরে নির্বাচনে যাব না, এই কথা কি কোনো পলিটিক্যাল পার্টি পর্যন্ত বলছে? বলে নাই। জামাত ইসলাম বলছে তারা পিআর নিয়ে রাজপথে যাবে, মানে তারা পিআর এর জন্য আন্দোলন করবে, পিআর পদ্ধতির জন্য। দেখেন উচ্চ কক্ষে পিআর নিয়ে কিন্তু কোনো আপত্তি আমার হয় নাই, ওটা তো মোটামুটি হয়ে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ, হ্যাঁ আমি তা বলছি না, জুলাই সনদের আইনি ভিত্তি ভাই এটা আলোচনা হচ্ছে। আইনি ভিত্তি কিভাবে আপনি দিবেন? আইনটা হয় কোথায়? সংসদে তো হয়, সংসদ আছে এখন। সংসদ ছাড়া ওনারা কিভাবে আইনি ভিত্তি পাবেন? এটা তো বেসিক। শুনেন আমি বলি, আপনি যা কিছুই বলেন না কেন সব সংসদে সংবিধানের আলোকে বলতে হবে, কারণ এটা একটা সাংবিধানিক। সংবিধানের বাইরেই তো ওনারা বলছেন নাকি? আপনার কি? হ্যাঁ, এখন তো এইগুলো তো আবদার, সব এই সব আবদার হলো সংবিধানের বাইরের আবদার। কারণ আপনি কথা হলো, আপনি শুনেন এই গভর্নমেন্টের মূল ভুলটা কোথায় জানেন? মূল ভুলটা হলো সাংবিধানিকভাবে সরকার গঠন করা। শুরুতে যদি বলতো সংবিধান স্থগিত, যেমন জিয়া রহমান করছিল, জিয়া রহমান যখন ক্ষমতা আসলে কি করছিল? সংবিধান স্থগিত করে দিচ্ছে। সংবিধান স্থগিত করেছে, যা ইচ্ছে তাই করছে। করার পর যখন নাকি নতুন সংসদ হয়েছে তখন সে সবগুলো এই করে দিছে। এখন যেখানে সংবিধান আছে এবং সরকার নিজে বলতেছে যে আমি সাংবিধানিক সরকার, তখন তো সরকারের পক্ষে সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না। আমি একটা বড় কথা বলি আপনাকে, এটা নিয়ে অনেক যাওয়ার পরে বলবে যে আমি এটা আওলা বাজানোর চেষ্টা করছি, আওলা বাজাতেছি না। আমি আপনাকে একটা কথা বলি, সে কথা হলো এই সরকার কিন্তু সংবিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করতেছে, অনেক ক্ষেত্রে তারা সংবিধান কিন্তু মানে না কিন্তু এখন কেউ কিছু বলছে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বঙ্গবন্ধু ছবি নামাইছে, সংবিধান এটা নামাতে পারে না। সিম্পল একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাকে, বঙ্গবন্ধু ছবি যে নামাইছে এটা নামাইতে পারে না, কারণ আমাদের সংবিধানে আছে ছবি এখানে থাকবে। বঙ্গভবন থেকে নামাইছি, ভাই একদিন না একদিন দেখবেন এটা নিয়ে মামলা হবে। দেখেন সংবিধান লঙ্ঘনের মামলা হবে এটা নিয়ে একদিন, কারণ আপনি তো পারেন না। আপনি তো সংবিধান তো এক্সিস্ট করছে এখন ভাই, এখন তো এক্সিস্ট করছে। তো এটা হলো বেসিক্যালি একটা সংকর প্রজাতির সরকার, বুঝছেন না? কিছু মানি কিছু মানি না, যেটা ইচ্ছে ওটা মানি, কেউ কিছু বলে না। কারণ বলার মতো তো দরকারটা কি? যারা আওয়ামী লীগ বলতে পারতো, চিলাচিলি করতো, আওয়ামী লীগ মার্কেটে নাই, বিএনপির চিন্তা হলো আমার বলার দরকারটা কি? চলুক না, পরে দেখুন কি হয়, পরে দেখবেন কি হয়। হারুন ভাই যেটা বলছিলেন যে বিজয়ী মানুষজন এখন আছেন, যারা এই গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছেন তারা আছেন, তাদের মধ্যে যে এখন দূরত্ব বা রাজনৈতিক বাক্যালাপ যেগুলো চলছে, তো সেইখান থেকে যে অনেক দূরত্ব দেখা যায়, যেটা বা এক পার্টি আরেক পার্টিকে আক্রমণ করে কথা বলছে, তো সেই জায়গায় আবার এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এই করবো না ওই করবো, এই যেগুলো দাবি আছে, এসব দাবির কারণে নির্বাচন কি অনিশ্চিতের দিকে যাবে কিনা আপনার কি মনে হয়? শুনেন, নির্বাচন হবে, নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতেই হবে।
এই দাবিগুলো চলতে থাকবে। জুলাইয়ের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল, এখন অনৈক্য যেটা হচ্ছে, এটা নিয়েও হতাশ হওয়ার কিছু নাই, এটা খুব স্বাভাবিক, মাথায় রাখবেন আপনি। জুলাই কেন ঐক্যবদ্ধ ছিল বলুন তো? ঐক্যবদ্ধ হওয়ার কারণে তখন একটা কমন ভিলেন ছিল, একটা কমন গোল ছিল। সেই গোলটা কি? হাসিনা সরকারের পতন ঘটানো। সেই গোলে বিএনপি নামছে, জামাত নামছে, সমস্ত পার্টি নামছে, খালি আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ছিল ওই পার্টিগুলি বাদ দেয়া। এবং তারও যে বড় কথা, এদেশের সাধারণ মানুষ নামছে। সাধারণ মানুষ নামছে না? আপনি পলিটিক্যাল পার্টিগুলো বাদ দেন, ওই যারা বাদ দিলাম যে তারা তাদের লক্ষ্য আছে, তাদের স্বার্থ আছে, এদের পলিটিক্যাল পার্টি বাদ দেন। যে সাধারণ মানুষগুলি নামছে, সেই সাধারণ মানুষগুলি কেন ঐক্যবদ্ধ আছে? তাও তো নাই। সাধারণ মানুষ কি একটা মার্কে ভোট দিব? তাও দিব না। কেন দিব না? দিব না এই কারণে তাদের ওই গোলটা অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন যার যার মতো হয়ে জায়গায় ফেরত গেছে। এটা তো স্বাভাবিক। এখন সবাই ওই ক্ষমতায় যেতে চায়, এবং ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমি যদি বুঝি ক্ষমতায় যাওয়ার জন্য আমার কিছুই করার দরকার নাই, চুপচাপ বসে থাকলে হবে, তাহলে আমি চুপচাপ বসে থাকবো। যারা মনে করে যে চুপচাপ বসে থাকলে আমি ক্ষমতা যাবো, তারা চুপচাপ বসে আছে, যেমন বিএনপি চুপচাপ বসে আছে। আবার যারা মনে করে যে বিএনপিকে বদনাম করতে পারলে, বিএনপিকে ডিফেন্ড করতে পারলে জনগণ আমার 2টা ভোট বাড়তে পারে, তারা এটা করতেছে, জামাত করতেছে, এনসিপি করতেছে, তারা চেষ্টা চালাই যাচ্ছে। এখন এটার মধ্যে কিন্তু কোনো খারাপ দেখেন না, এইটাই তাদের যার যার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তারা এভাবেই জনগণের কাছ থেকে ভোট যার জায়গা থেকে চেষ্টা করছে, চেষ্টা তো করবে, এটা তো অন্যায় কিছু না ভাই, স্বাভাবিক ঘটনা। তো ভোটের আগে কি মানে মিলমিশ হয়ে যাবে, মানে পরিবেশ খারাপ থাকবে না? ভোটের আগে মিলমিশ অশ্লীল শব্দ প্রয়োগ বা অশ্লীল সম্বোধন, এটি আমরা কদিন আগেও মিছিলে দেখেছি বেশ কিছু। যারা ওখানে গিয়েছিলেন তাদেরকেও সেখানে আমরা অশ্রাব্য ভাষায় কিছু কথা বলতে দেখেছি জনাব ফজলুর রহমানকে উদ্দেশ্য করে। দুটো প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। একটি হচ্ছে এই ধরনের শব্দ প্রয়োগ বা এই ধরনের মব সৃষ্টির চেষ্টা, আর একটি হচ্ছে যে এই যে ওনাকে যেই প্রসঙ্গে বা যে বিষয়ে উদ্দেশ্য করে শোকজ করা হলো, এই শোকজটা আসলে আপনি কি দেখছেন? মানে উনি এই ধরনের কিছু বলেছেন, আপনার নজরে কিছু এসেছে যেটা দিয়ে শোকজ করা যায় ওনাকে? ফজলু ভাইকে ফলো করি, উনি কি বলেন না বলেন শুনি। আমি তো নিজেও আপনার সোশ্যাল মিডিয়ায় আমার কিছু ভূমিকা আছে, যে আমি যারা সোশ্যাল মিডিয়ায় যারা আলোচিত তাদেরকে ফলো করার চেষ্টা করি। ফজলু ভাইয়ের ব্যাপারটা হলো কি, উনি তো মুক্তিযোদ্ধা এবং উনি খুব বড় মাপের মুক্তিযোদ্ধা। শোকজ করার মতো কিছু বলেছেন উনি, আপনি আপনার নজরে পড়েছে কিনা? আমার নজরে পড়ে নাই, আমার নজরে পড়ে নাই। এখন আমার নজরের বাইরেও কিছু থাকতে পারে। আমি বিবিসিতে যেটা পাইছি, আমি আপনাকে বিবিসির উদ্ধৃতি দিই। ওরা ওই ফজলু ভাই কি বলেছেন তার কিছু আপনার উদ্ধৃতি দিয়েছেন ওখানে। তো বিবিসি যেহেতু করেছে ওটা আমি গ্রহণ করতে পারি, বিবিসি তো মোটামুটি জেনে শুনেই করে। ওখানে জামায়াতকে কালো শক্তি আখ্যা দিয়ে তিনি বলেছেন যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তাদের অগ্রগামী শক্তি, তার নাম হইল ইসলামী ছাত্র শিবির। আমি যদি এইটুকু বিশ্লেষণ করি, এইটুকু সবচেয়ে আপত্তিকর বলে মনে হয় আপাত দৃষ্টিতে। এখন দেখেন, উনি কিন্তু বলছেন যে 5ই আগস্ট যারা ঘটাইছে তাদের মধ্যে যারা কালো শক্তি, যারা 5ই আগস্ট ঘটাইছে তারপর কমা দিয়ে কালো শক্তি, সেই কালো শক্তি হলো জামাতে ইসলাম। কথাটা খেয়াল করেন যে 5ই আগস্ট তো ঘটাইছে অনেকেই, এখানে তো বিএনপি ছিল, এখানে তো ছাত্র দল ছিল, ছাত্র জনতা ছিল। এদের মধ্যে যারা কালো শক্তি, সেটাকে উনি ডিফাইন করছেন কালো শক্তি হিসেবে, সবাইকে বলেনি, উনি সবাইকে বলেন। যারা ঘটাইছে 5ই আগস্ট কেউ ঘটায় না, এরা এলো ঘটাইছে, আর অন্য সময় তো আন্দোলন করেছে। দুটা কিন্তু দুই অর্থ। কাজেই উনি বলেছেন 5 আগস্ট যারা ঘটাইছে কালো শক্তি, হ্যাঁ, মানে 5 আগস্টটা কালো শক্তি ঘটাইছে, তাই তো? না, 5 আগস্ট যারা ঘটাইছে তার মধ্যে যারা কালো শক্তি, সেই কালো শক্তি হলো এরা। আচ্ছা, তো এখন আমার কথাটা হলো, শোনেন, এটাকে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, উনিও ওনার মতো করে ব্যাখ্যা করে করছেন। এখন এইটাকে সোশ্যাল মিডিয়ায় কি হয়, আমি নিজেই এর ভিকটিম ভাই। কয়েকদিন আগে আমার নামে একটা ছায়া দিছে, আমি নাকি বলছি আমি গ্রেপ্তার হইতে পারি। আমি বলি নাই এই কথাটা। হ্যাঁ, আমি বলছিলাম কথা বলি, আপনি ওটা বলে দেওয়া উচিত, তাহলে পাবলিক বুঝবে না। আমি এক জায়গায় বলছিলাম, সেটা হলো যে আমার একটা আছে যে আমাকে একজন দর্শক আমাকে আমার নামে এইভাবে লিখছে। আমি মাসুদ কামাল বলছি,
আমি গ্রেপ্তার হইতে পারি, এইভাবে একটা ক্লিপ করে সে একটা স্ট্যাটাস দিছে। একজন দর্শক বলছে আপনি স্ট্যাটাসটা দিয়েছেন কেন? আমি বলছি যে ভাই আমার নামে একটা এরকম এসছে যে আমি আজহারিকে নিয়ে মন্তব্য করার কারণে গণধোলাই আমাকে দেখাচ্ছে, গণধোলাই দিচ্ছে। কিন্তু এখন আমি আজহারিকে নিয়ে কিছুই বলিনি এবং এরকম কোনো ঘটনাও নাই। আমি বললাম যে ভাই এই যে জিনিসটা আমি এটা পড়ে শুনেছি যে এই যে কথা লিখছে এটা যদি আমি বলতাম তখন আমি এটা আমার ফেসবুকে দিতাম, আরেকজন লোক কোথায় পাইলো এটা? তার মানে এটা সে ক্রিয়েট করেছে। এই যে বলছি ওই মাঝখানে যে কি আছে এটা পড়ে শুনেছি, ওইটুক কাইটা দিছে যে আমি গ্রেপ্তার হতে পারি, আমি গ্রেপ্তার হতে পারি, আমি এটা বলি নাই। বিএনপি ওনাকে শোকজ করার কোনো কারণ এখানে খুঁজে পাচ্ছেন না? বিএনপি শোকজ করতে পারে, বিএনপির দলটা কেমন এটা আপনাকে একটা বুঝতে হবে। বিএনপি কিন্তু কমিউনিস্ট পার্টি না, বিএনপি কিন্তু জামাতে ইসলামও না, এরা কিন্তু ক্যাডার ভিত্তিক দল। বিএনপি হলো বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম। বিএনপিতে নানা ধরনের লোক এসে বিএনপিতে যুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে বিএনপিকে আমি বলি সবচেয়ে উদার নৈতিক দল। একই জায়গায় পাশাপাশি বসে এক একজন এক এক লাইনে, একজন আলাপ করে অন্য বাম লাইনে, একজন আলাপ করে ডান লাইনে, কিন্তু দিন শেষে একটা দল। এটা হলো বিএনপি ক্যারেক্টার। কাজে এখানে এটা হতেই পারে। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের অনেক আছে, তারা একটু তাদের মধ্যে কথাবার্তা আবেগ থাকবেই, কিন্তু এইগুলিকে বিএনপি ধারণ করতে পারে। বিএনপি এরকম বড় দল। এখন যদি তারপরে যদি বুঝে যে এই লোকটা তো একটু বাইরে চলে যাচ্ছে, তাকে একটু বলতে হয়, সতর্ক করা। বলছে উনি জবাব দেখ, উনি কিন্তু বলেন হ্যাঁ আমারে কেন, আমি এত সিনিয়র, আমারে কেন ইয়ে করলো, আমি এই দলে থাকবো না, উনি তো তাও বলে নাই। উনি বরং একদিন সময় চাইছে, তাকে একটু সময় দেওয়া হয়েছে। কাজে আমি মনে করি এই পুরো জিনিসটাই বিএনপির যে স্ট্র্যাটেজি, বিএনপির যে পলিটিক্স, তার মধ্যেই আছে। বিএনপি অনেক সময় এরকম দেখেন না, পোলাপান কোনো দোষ করলে বাবা এটা ধমক দেয়, এগুলি করলি কেন, 5 জনের সামনে কেউ ধমক দেয়, হাত বুলাই দেয়। যারা গেল সেখানে মব সৃষ্টি করলো, অশ্রাব্য, এটা হলো ভয়ঙ্কর একটা খারাপ কাজ। শুনেন, এই যে মব করা, এটা আইনের চোখে অন্যায়, পরিষ্কার অন্যায়। আপনি মব করতে পারেন না। উনি একটা বাসা ভাড়া থাকেন ভাই, আরো অনেকে আছেন ওই বিল্ডিং এ, আরো অনেক লোক আছে। উনি একটা ফ্লোরে 17 নম্বর ফ্লোরে, উপরে একটা ফ্লোরে আর কি, কোন টাইম ঠিক যাই না, অত খেয়াল নেই আমার, উপরে ফ্লোরে থাকেন। ওখানেও ওই প্রতি ফ্লোরে 5-7টা করে বাসা, এত লোকের বাসা ওখানে। ওখানে যে সময় গালাগালি করে, ওখানে অনেক বয়স্ক লোক আছে, অনেক শিশু আছে, অনেক নারী আছে। আর এই লোকে যে গালি করছে, গালি দিচ্ছে, ভাই গালি দিলে তো ইসলাম বিরোধী কাজ করছি। ইসলাম কি গালিকে সাপোর্ট করে? ওরা ইসলামের নাম দিয়েও যায় নাই অবশ্য। যারাই হোক, আমি কিন্তু আমি কামাল ভাইয়ের সাথে বলতে যোগ করছি যে এটা যারাই হোক, আপনি জামাত বা ইসলামী ছাত্র শিবির বা এদের নিয়ে তো বিতর্ক আছেই। আজকে ডাকসুদের নির্বাচন হচ্ছে না, পরিষ্কার ভাবে ছাত্র সমাজ বলছে এটাকে গুপ্ত, বলছে না যে গুপ্ত সরে, এরা বিগত সময় 15 বছর এইভাবে লুকায়িত অবস্থায় ছিল, তারা রং বদল করেছে, এখন তারা ছাত্রলীগের সঙ্গে ছিল, প্রকাশ্য ছবি দেখাচ্ছে। তো সুতরাং এগুলো নিয়ে তো আলোচনা হবেই। আপনি দোষেন না। আমি যদি আপনার এই বিষয়গুলো আলোচনা হয়, আমাকে তার জন্য যে যদি আমাকে মব সৃষ্টি করে বাড়িতে কেন কথা বললো, যেটা বলছিলেন অশ্রাব্য গালিগালাজ, যেটি বলছিলেন যে উনি সেটি করছে তো। আচ্ছা, আমার কথা হলো কি, আপনার যদি আমার কথা পছন্দ না হয় আপনি প্রতিবাদ করেন। জি, আপনি আমি যে মিডিয়াতে বলছি ওই মিডিয়াতে আপনি বলেন। আচ্ছা, যদি আরো বেশি করে বলতে চান যে সব মিডিয়া আপনি চান, ওকে আপনি প্রেস কনফারেন্স করেন, আপনি প্রেস রিলিজ দেন। ওই যে তাতেও মনে করেন এতেও হচ্ছে না, আপনার মধ্যে মামলা করেন। মামলা করার অপশন আপনার আছে। আপনি তো আমার বাসার সামনে যে আমার ঘরের থেকে বেরোতে দিবেন না, বেরোলে তোমাকে মারবো, আবার এদিকে কি হয়েছে জানেন, আবার আরেক 2জন ওই বিদেশে প্যারিসে বসে ওদিকে বলছে এর এখন খুন করা জায়েজ হয়ে গেছে। বলেন আপনি এগুলো কোনো কথা? আর এটা কি বলতেছে, কেউ বলতেছে ফুজু পাগলা। আচ্ছা বলেন, আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই, একটা বয়স্ক লোককে এইভাবে যারা কথা বলে, এরা দেশের কি করবে? যারা এরকম ভাবে মানুষকে এইভাবে করে, তারা তাদের, আমরা তো আমাদের ইয়াং জেনারেশন কাছ থেকে অনেক কিছু আশা করি যে এরাই আমাদের দেশটাকে সামনের দিকে অগ্রসর করবে। তো এরা যারা এরকম বয়স্ক লোককে বলে, এরা, হ্যাঁ আপনি বলতে পারেন যে উনি বলছে, উনি যদি ভুল করে, তো সেই কাজটা তুমি করবা কেন? তুমি করলে তো কি লোক, তাহলে তোমার একজন লোক সমালোচনা করবে। তো এগুলি আমি মনে ভদ্রতা, ভব্যতা, সভ্যতা, এগুলি ভাই শিখতে হয়। উপদেষ্টা হারুন রশিদ আছেন, আপনার কাছেই জানতে চাই যে শেষ পর্যায়ে আমরা ভালো নির্বাচন দেখবো কিনা, নির্বাচন রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব সেটা ঘুচে
নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি কিনা? নির্বাচন আপনার নির্ধারিত সময়ে হতেই হবে, ফেব্রুয়ারির মধ্যে। বিষয়টি নির্বাচনকে সুন্দর গ্রহণযোগ্য করার জন্য রাজনৈতিক দল সময় যেমন একটা বড় দায়িত্ব, রাষ্ট্রের প্রশাসন ক্ষমতায় যারা দায়িত্বে রয়েছে তাদের একটা বড় দায়িত্ব, এবং যারা নির্বাচনী ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবে, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে যারা সহায়তার জন্য নিয়োজিত থাকবে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, সকলে মিলেই কিন্তু এটা সকলের দায়িত্ব। আপনি দেখেন গতকালকে রুমিন ফারহানা সহ একটা নির্বাচনের আসন নিয়ে শুনানি ছিল, সেটারও কিন্তু এটার বিরুদ্ধে একটা কথাও দেখি না আমরা নির্বাচন কমিশনের। 50 বছরের ইতিহাসে ধরেন যে এটা খুব লজ্জাজনক ঘটনা। নির্বাচন কমিশন তো প্রতি 5 বছর পর পরই আপনার আসন বিন্যাসের ক্ষেত্রে আলোচনা হয়, শুনানি হয়। শুনানির জন্য পক্ষ বিপক্ষ গিয়েছে, সেখানে হাতাহাতি মারামারি কেন হতে হবে? এবং সেখানে আমি বলবো যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং কেন আমাদের জাতির মধ্যে, আমাদের মানে নেতৃত্বের মধ্যে কেন অসহিষ্ণু নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই, কোনো নির্বাচন কমিশন আসলে এখানে আমি বলবো কি বলবো আপনার, এখানে আমরা যারা রাজনীতি করি এটা আমাদের মধ্যে এত অসহিষ্ণু মনোভাব কেন? এই অসহিষ্ণু মনোভাব দিয়ে এই অসহিষ্ণু মনোভাব এটা আমাদের দায়িত্ব। আমরা যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো যদি আপনার নির্বাচনকে অসহিষ্ণু করতে চাই, তাহলে ক্ষমতা নাই প্রশাসনের পক্ষে নির্বাচন ফেয়ার করা। এখানে তো আমরা স্টেক হোল্ডার। নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য সবচেয়ে আমরা তো চাচ্ছি। প্রশাসন করে আপনার সবসময় নির্বাচনে কারচুপি বা নির্বাচনে অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে প্রশাসন মুখ্য ভূমিকা রাখে। সেইখানে আমরা যদি আপনার বিপরীতে চলে যাই আর প্রশাসন যদি চাই যে আমরা নির্বাচন করব সুষ্ঠুভাবে, তাহলে এটা একটার সাথে সাংঘর্ষিক হবে। এখানে আমাদের যেটা এখন সামনে যেটা বড় চ্যালেঞ্জ, যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট ঘোষণায় থাকতে হবে, খুব রিজিট অবস্থায় থাকতে হবে যে আমরা নির্ধারিত নির্বাচন বলছি, অবশ্য প্রায় উপদেষ্টারা বলছে, আমি মনে করি যে আপনার নির্বাচন নির্ধারিত সময় হবে। অন্যান্য রাজনৈতিক দল তাদের দাবি দেওয়া কথা বলবে এবং নির্বাচন ইনশাল্লাহ শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হবে। মাসুদ কামাল জি, নির্বাচন শুনেন, আপনি নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ আমি এখন দেখি না। সরকারের দিক থেকে সরকার ঘোষণা করছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজগুলি করছে এবং তারা বলছে এই সপ্তাহের মধ্যে একটা রোডম্যাপ তারা ঘোষণা করবে। তো সবগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে। এবং নির্বাচন চিফ ইলেকশন কমিশনের মাঝখানে একটা কথা বলছে, যে কথাটা শুনে আমি বেশ মানে ভালো লাগছে আমার কাছে। উনি বলছেন সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে উনি পদত্যাগ করবেন। খুবই ভালো কথা, এই ধরনের কথা আমরা শুনতে চাই। এগুলি সব ঠিক আছে। আর রুমিন ফারহানা দিয়ে যে ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য আমি দায় চাপাবো বিএনপির উপর। বিএনপির উপর কেন দেখেন, সীমানা নিয়ে আলোচনা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2, এবং যে দুইজন ওখানে মূলত আলোচনা করছেন, দুইজনই বিএনপির সম্ভাব্য ক্যান্ডিডেট বলে তারা নিজেরা মনে করেন। একজন বিএনপির জেলা সভাপতি, না তারা প্রার্থী নাও হতে পারেন, তাদের নমিনেশন দিবে কিনা আমি কেমন করবো, ওটা তো ওনারাও জানেন না। তো ওনারা সম্ভাব্য, ওনারা আশা করছেন দিবেন, তো ওনারা এখানে যে মারামারি করছেন বেসিক্যালি। তার মধ্যে আসা নিয়ে ওই যে মেম্বরি হিসেবে তারা যে খুঁচাখুচি করছে, এটাকে চান্স দিচ্ছে এনসিপি, কিন্তু মূল ঝামেলাটা কিন্তু পাচ্ছে এই দুজনের। তো বিএনপি কি পারতো না যে তোমাদের যদি সীমানা নিয়ে থাকে, বিএনপি যদি করে থাকে তাদেরকে বলতো তোমরা আমার কাছে, আমাদের কাছে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত দেবো কি হবে। এই সিদ্ধান্ত যেন দুজন বিএনপির সেন্ট্রাল লিডার, দুজনের, একজন সেন্ট্রাল লিডার, একজন জেলা পর্যায়ের লিডার, ওইখানে যে এখন হাতাহাতি মারামারি করবে, নির্বাচনে নিজেদের মধ্যে হাতাহাতি কন্ট্রোল এইটা পারবে ওটা ওই সময় এত হবে না। কিন্তু এর আগে বিএনপির উচিত ছিল এখানে নির্বাচনের সময়, শুনেন, বিদ্রোহী প্রার্থী বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সবসময় থাকে।